টিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইশরাত জাহান। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়েছেন টিভিএন 24 এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ এবং যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশের সিনিয়র সাংবাদিক সৈয়দ বদরুল হাসান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। আজকে শুরু করতে চাই এই একটু আগে যেই ব্রেকিং চলছিল টেলিভিশনগুলোতে, সেটা নিয়ে আগরতলায় ঢাকার হাইকমিশনে হামলা, পতাকায় আগুন। খুব সম্ভবত আজকে দুপুরে আগরতলায় এই ঘটনাটি ঘটেছে। আবার ভারত দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে। তারপরে বাংলাদেশে জাতিসংঘে শান্তি সেনা পাঠানো হোক, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এদিকে বাংলাদেশে বিকেলবেলা আজকে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। উনি কথা বলেছেন ওনাদের সঙ্গে। তো সেখানে তৌহিদ হোসেন বলেছেন যে ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় বাংলাদেশ, তবে তা অবশ্যই পারস্পরিক স্বার্থ রক্ষা করে। এখন এই যে বিভিন্ন ঘটনা প্রবাহ বেশ কয়েকটা বললাম আমি, এই ঘটনার প্রবাহগুলোতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার যে সুসম্পর্ক, সেই সুসম্পর্কের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে কিনা, এই জায়গাটায় বাংলাদেশের করণীয় কি, ভারতের করণীয় কি? নাজমুল আশরাফ, আপনি যদি শুরু করেন। ধন্যবাদ আপনাকে। দেখেন, বাংলাদেশ সুসম্পর্ক চাইলে তো হবে না। সুসম্পর্কটা দুপক্ষের উপর নির্ভর করে। ভারতের যে আচরণ, বিশেষ করে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে অনেক সময় আমরা ভারতের সমালোচনা করি বিভিন্ন ক্ষেত্রে। সেটি আপনার কূটনৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সব ধরনের সম্পর্কের ক্ষেত্রে আমাদের একটা অসম সম্পর্ক। আর গত 16 বছর এইটা চরম মাত্রায় গেছে এবং ভারত একতরফা শুধু তাদের স্বার্থ আদায় করেছে। আমরা সেই স্বার্থ একেবারে নির্দ্বিধায় দিয়ে দিয়েছি। তার প্রেক্ষিতে এখন যে বাস্তবতা তৈরি হয়েছে, বাংলাদেশের অবস্থান সরকারের এবং জনগণের একদম পাল্টে গেছে। এই পরিবর্তিত অবস্থানটা ভারত মেনে নিতে পারছে না। কারণ ভারত যে অকাতরে সবকিছু পেয়েছে এবং বাংলাদেশকে যেভাবে দেখেছে, একেবারেই মানে তার একটা কেনা গোলামের মতো, সেটা যেহেতু এখন আর হচ্ছে না, সে কারণে ভারত ক্ষেপে যাবে, রাগ করবে, এটা স্বাভাবিক। কিন্তু যেই ধরনের ঘটনা, আজকের ঘটনা যেগুলো আপনি বললেন, বা গত 3 মাস 3.5 মাসে যা কিছু ঘটেছে ভারতের কথায়, কাজে এবং আচরণে, এটা কোনো মানে প্রতিবেশী সুলভ তো দূরের কথা, মানে শত্রু দেশের সাথেও মানুষ এরকম করে না। এক দেশের সাথে এক দেশের যুদ্ধ হলে পরে যুদ্ধের নিয়ম কানুন মেনে হয়তো এক দেশ আরেক দেশকে আক্রমণ করে, ক্ষতি করে। কিন্তু রাজনৈতিক যে ব্যবহার আমরা দেখছি ভারতে, এটা চরম অসভ্যতা। এবং ভারতে যে উগ্রবাদী রাজনীতি চলছে মোদীর নেতৃত্বে, বিজেপির নেতৃত্বে, তারই একটা বহিঃপ্রকাশ। এবং তাদের এই উগ্রতা আমরা ভারতের ভিতরে অনেক বছর ধরে দেখছি, তার কিছুটা আজ এখন আমাদের গায়ে লাগছে। এবং মোদী সরকার, বিজেপি সরকার, হিন্দুত্ববাদী সরকার, এবং ভারতে আসলে হিন্দুত্ববাদী রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছে। ওখানে অসাম্প্রদায়িক আপনার উদারপন্থী রাজনীতি নেই বললেই চলে। কংগ্রেসের ভূমিকা, এত প্রাচীন দল, এতবার তারা ক্ষমতায় ছিল, তাদের ভূমিকাও আমি বলবো না যে খুবই উদার গণতান্ত্রিক। এবং এই যে মোদীর বা বিজেপির উগ্রবাদী রাজনীতির বিপরীতে তাদের অবস্থানটাও সন্তোষজনক না। যাই হোক, এগুলো ভারতের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু ভারতের অভ্যন্তরীণ বিষয় যখন আমাদেরকে আক্রান্ত করে, তখন নিশ্চয়ই আমাদেরকে উদ্বিগ্ন হওয়ার কারণ আছে। ভারতের সরকার, ভারতের সরকারি দল এবং ভারতের গণমাধ্যম, ভারতের বিভিন্ন রাজ্য এবং নেতৃবৃন্দ, তাদের যে কথাবার্তা এবং আচরণ, এইটা মানে আমি জানি না এরকম উদাহরণ প্রতিবেশীর প্রতি কখনো পাওয়া যাবে কিনা। মিথ্যাচারে ভরপুর ভারতের গণমাধ্যম, ভারতের রাজনীতিবিদদের কথায় মিথ্যাচারে ভরপুর। বাংলাদেশের বাস্তবতা সম্পর্কে, বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে তারা মানে অবিরাম মিথ্যাচার করে যাচ্ছে। এবং সারা বিশ্বে এরকম একটা মানে পরিস্থিতি, যত সময় যাচ্ছে তত পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। এই সময়টা করণীয় কি, সেটা যদি মানে আপনার কোনো পরামর্শ? না, করণীয়র জন্যই তো পররাষ্ট্র উপদেষ্টা সকল রাষ্ট্রদূতকে ডেকে বলেছেন। মানে সব রাষ্ট্রদূতকে ডেকে বাংলাদেশের বাস্তবতা বোঝানো এবং বাংলাদেশ সম্পর্কে নানা প্রশ্নের জবাব দেওয়া, ভারত যে বিভ্রান্তি এবং মিথ্যাচার ছড়াচ্ছে সেটা নিরসন করা তথ্যের মাধ্যমে, সেই কাজটি তৌহিদ হোসেন করেছেন। এখন তৌহিদ হোসেন কেন, গোটা সরকার, গোটা বাংলাদেশ, গোটা 18 কোটি মানুষ যতই সদ ইচ্ছা নিয়ে এগিয়ে আসুক না কেন, ভারতের সাথে সুসম্পর্ক
তৈরির আমি কারণ দেখি না। কারণ ভারত চাইবে না বা চাচ্ছে না, কোনোভাবেই চাওয়ার কথা না ভারতের যে আচরণ এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে। ফলে আমাদের করণীয় মানে কি, আমরা ধরেন যেসব আচরণ তারা করে বিপরীতে কি আমরা কিছু করি, যেসব মিথ্যাচার তারা ছড়ায় বিপরীতে আমরা কি ছড়াই, তা তো না। জি নাজমা সাহেব, আপনার বক্তব্য একদম পরিষ্কার। এই যে নাজমা সাহেব যেটা বললেন যে ভারত যেটা ছড়াচ্ছে, এইটা ধরে যদি আমি বলি যে আজকে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ভারতীয় গণমাধ্যম বিভ্রান্তিকর বিভিন্ন প্রতিবেদন করছে, সেটার কথা তুলে ধরেছেন তিনি। এখন বাংলাদেশের স্ট্যান্ডটা কি সেটা তুলে ধরতে বাংলাদেশের মিডিয়ার রোলটা ঠিক আছে কিনা, ঠিক না থাকলে বাংলাদেশের এই গণমাধ্যমগুলোর কি করতে হবে, কি করা উচিত, সৈয়দ বদরুল হাসান আপনি যদি পরামর্শ দেন। জি ধন্যবাদ আপনাকে। আমি যেটা মনে করি যে এটা তো অস্বীকার করার উপায় নেই যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক গত 3 মাসে অবনতি হয়েছে। তো আজকে যে ঘটনাগুলো আমরা দেখলাম, আগরতলার কথা বললেন, তারপরে যে ভারতীয় গণমাধ্যমে কি কি প্রচার করা হচ্ছে এটা আমরা জানি, পড়ি, দেখেছি। তো প্রথম কথা হলো আমাদের গণমাধ্যমকে সত্য কথাটা তুলে ধরতে হবে। হ্যাঁ, এখন এখানে আমাদের দুই দেশেই যেটা দরকার প্রয়োজন, দুই দেশে কিন্তু খুব ইমোশন কিন্তু কাজ করছে। ভারতেও দেখলাম খুব ইমোশন কাজ করছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, আমাদের দেশেও দেখছি সেই বিষয়টি চলে যাচ্ছে, আমরা দেখছি। তো এইগুলো কমাতে হলে, এগুলো প্রশমন করতে হলে আমাদের গণমাধ্যম তাদেরকে একটা কনস্ট্রাকটিভ একটা ভূমিকা নিতে হবে। এবং ভারতীয় গণমাধ্যম যদি এই অসত্য প্রচার যদি করে থাকেন, আমাদের গণমাধ্যমের দায়িত্ব হবে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া, বাংলাদেশে কি ঘটছে, প্রকৃত অবস্থা কি, এগুলো তুলে ধরতে হবে। আমরা তাদের সাথে, তারা যদি অসত্য বলে আমরা আবার অসত্য বলবো, এটা না, একদম প্রকৃত সত্য যা হচ্ছে এটা তুলে ধরতে হবে। আমাদের দেশের সরকার কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিচ্ছেন বা নিতে পারেন, এটা আমাদের গণমাধ্যম, বিভিন্ন গণমাধ্যম, পত্রপত্রিকা, টেলিভিশন, রেডিও এর মাধ্যমে আমরা করতে পারি। আরেকটা যেটা আমরা করা দরকার গণমাধ্যমের বাইরে গিয়ে, যে এই বাংলাদেশের যে কূটনীতিক আছেন ভারতে, দিল্লিতে এবং অন্যান্য জায়গায়, তাদের উচিত ভারতের সরকারের যে কর্তৃপক্ষ, মন্ত্রী পর্যায়ে যারা আছেন, তারপরে যে আপনার যে চিফ মিনিস্টার যারা আছেন, তাদের সাথে যোগাযোগ স্থাপন করা এবং তাদেরকে বোঝানো যে বাংলাদেশ পরিস্থিতির কি, বাংলাদেশ কি পদক্ষেপ নিচ্ছেন। এবং বাংলাদেশে যে ভারতীয় কর্তৃপক্ষ আছেন, ভারতীয় আপনার কূটনীতিবিদ আছেন, তাদেরও দায়িত্ব হওয়া উচিত যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের যে সিভিল সোসাইটি, তাদের সাথে কথাবার্তা বলা। এবং এই কথাবার্তা বলে, একদম খোলামেলা কথাবার্তা বললে যেটা হয়, এখন তো এটা আমরা এমন একটা যুগে বাস করছি, মানে এখানে কূটনীতির খুব বেশি প্রয়োজন। আমাদের যে আমরা তো গত 3 মাসে বাংলাদেশ আর ভারতের মধ্যে যে কূটনৈতিক কার্যকলাপ ঘটে দেখিনি। হ্যাঁ, আমরা দেখেছি ভারতীয় হাইকমিশনার আমাদের উপদেষ্টাদের সাথে কথা বলেছেন। ভারতে আমাদের উপদেষ্টারা কতটুকু কথা বলছেন এটা আমাদের জানা নেই। তো যার ফলে যেটা হচ্ছে যে আজকে আমরা আগরতলাতে দেখছি, আমরা এখন ওই কিছুদিন আগে বাংলাদেশও দেখলাম ভারতীয় পতাকার উপরে পা রেখে এক ভদ্রলোক চলে যাচ্ছেন। এটাও তো উস্কানিমূলক, এটাও যাতে না হয়, আমাদের দেশে যাতে না হয়। আবার যে আগরতলা অবশ্যই কাম্য নয়। আর যে আজকে আগরতলাতে যেটা ঘটনা ঘটলো, এটা তো আমরা আনন্দিত যে ভারতীয় সরকার সাথে সাথে তাদের একটা রিয়াকশন দিয়েছে, দুঃখ প্রকাশ করেছে। কিন্তু এটা মনে রাখতে হবে যে আমাদের যে যত সব কূটনৈতিক স্থাপনা ভারতে আছে এবং ভারতের কূটনৈতিক স্থাপনা বাংলাদেশে আছে, সব জায়গায় কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে। এবং আমি যেটা মনে করব যে এখন যে আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা, তিনি বিদেশি কূটনীতিকদের সাথে কথা বলেছেন, তার সাথে আরো বেশি একটু পদক্ষেপ নেওয়া দরকার। সরাসরি দুই দেশের মধ্যে কথা বলা দরকার। এখন যদি আমাদের ইউনূস সরকার আছেন, বুঝলাম এটা অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু দেশ পরিচালনার দায়িত্ব তো এই সরকারের হাতেই, এবং তাদের একটু পদক্ষেপ নেওয়া উচিত এবং ফিলার্স পাঠানো উচিত ভারতের কাছে। একটা ব্যাপার একটু জানতে চাই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশে জাতিসংঘের শান্তি সেনা পাঠানোর কথা বলেছেন। বিভিন্ন সংগঠনের নেতা বা রাজনৈতিক নেতারা যখন আলটপকা মন্তব্য করেন, তখন পরিস্থিতি আরো ঘোলাটে হয় কিনা? জি অবশ্যই। আমরা তো, আমাদের দেশটা তো গাজা না, প্যালেস্টাইন না, বা সিরিয়া না, বা আফ্রিকার কোনো দেশ না, কঙ্গো না, যেখানে আপনার জাতিসংঘ যে শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করতে হবে। এখানে মমতা ব্যানার্জি যেটা করেছেন,
এটা তার মন্তব্য করা উচিত হয়নি। তিনি যেটা করতে পারতেন যে বাংলাদেশে যে হিন্দু সম্প্রদায়ের প্রতি ন্যায় বিচার করা হোক, যদি কোনো এরা যে অবস্থায় আছে তাদের দুঃখ কষ্ট এগুলো দূর করা হোক তিনি বলতে পারবেন। কিন্তু তিনি সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে বলেছেন, যিনি শান্তিরক্ষা বাহিনীর কথা তিনি তুলেছেন, তো সেটা আমাদের কারোর জন্য কাম্য নয়। এবং এটা এই ধরনের মন্তব্য ভারতের কোনো রাজনীতিবিদ বা বাংলাদেশের কোনো রাজনীতিবিদ, বাংলাদেশের কোনো যারা ক্ষমতায় আছেন যদি মন্তব্য করেন, দুই দেশের জন্য ক্ষতি করে। এটা মনে রাখতে হবে, আমরা কিন্তু ভারত আর বাংলাদেশ প্রতিবেশী, আমাদের দুই দেশের সম্পর্ক অনেক অনেক বছর ধরে আছে, 71 থেকে যদি ধরি অনেক গভীর একটা সম্পর্ক আছে। এখন যেটা হচ্ছে, হ্যাঁ একটা আমাদের যে আমরা যেটা দেখছি সম্পর্কের অবনতি হয়েছে, কিন্তু এই যে সম্পর্কের যে অবনতি চিরস্থায়ী হবে এটা আমরা এই করি না। দুই দেশের মধ্যে আপনার বক্তব্য একেবারে পরিষ্কার। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে। RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমার সঙ্গে অনলাইনে যুক্ত আছেন TVN 24 এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ এবং যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশের সিনিয়র সাংবাদিক সৈয়দ বজরুল হাসান। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। এবার কথা বলতে চাই অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির সংবাদ সম্মেলন হয়েছে, সেইটা নিয়ে এই সংবাদ সম্মেলনে সিপিডি সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেছেন যে বিগত আওয়ামী লীগ সরকার আমলে বিভিন্ন মেগা প্রকল্প থেকে দুর্নীতি করার মাধ্যমে অর্জিত যে পরিমাণ অর্থ পাচার হয়েছে তার বোঝা পরবর্তী কয়েক প্রজন্মকে তাদের ঘাড়ে বহন করতে হতে পারে। এই যে দুর্নীতির এত ব্যাপকতা, এটা কি শুধু সুশাসনের অভাবে হয়েছে কিনা? আর সেই সঙ্গে আরেকটা ব্যাপার জানতে চাই যে আমলা তো পরিবর্তন হয় নাই, আমরা সেই প্রশাসনিক কাঠামোর মধ্যেই আছি, তো এদেরকে রেখে কিভাবে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব? নাজমুল আশরাফ, আপনি যদি শুরু করেন। ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন যে এদেরকে রেখে দুর্নীতি কিভাবে কমাবো। গত 16 বছর যে দুর্নীতির চিত্র এই যে শ্বেতপত্র প্রকাশ করা হলো, তার মাধ্যমে আমরা জানলাম যে কি পরিমাণ দুর্নীতি হয়েছে, কোন কোন খাতে হয়েছে এবং কি পরিমাণ পাচার হয়েছে। এই দুর্নীতিটা কারা করেছে? এই দুর্নীতিটা তিনটা পক্ষ করেছে, রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা। এখন রাজনীতিবিদদের নেতৃত্বে হয়েছে, ব্যবসায়ীরা সুবিধা নিয়েছেন, আমলারা সুবিধা নিয়েছেন। আমরা যখন দুর্নীতি বা অনিয়মের কথা বলি, প্রথমে রাজনীতিবিদদের কথা আসে, বিচার আচার তাদেরই হয়, ব্যবসায়ীদেরও টুকটাক হয়, কিন্তু আমলাদের কিছু হয় না। এই আমলা দুই রকমের, সামরিক আমলা, বেসামরিক আমলা। এবং এই যে চরম দুর্নীতির অংশীদার হিসেবে এই আমলারা থাকেন সবসময়, সব সরকার আমলে, গত 16 বছর তার চেয়ে বেশি মাত্রায় ছিলেন। এবং আমলাদেরকে তুষ্ট রেখে, তাদেরকে খুশি রেখে, তাদেরকে হাতে রেখেই রাজনীতিবিদরা এই অপকর্ম করতে পেরেছেন ব্যবসায়ীদের সহযোগিতায়। তাহলে রাজনীতিবিদ, ব্যবসায়ীদের বিরুদ্ধে যদি মামলা হয়, তাদের বিচার হয়, তাদের বিরুদ্ধে আমরা সারাক্ষণ কথা বলি, সমালোচনা করি, আমলাদের কিছু হয় না তো? এই এত বড় পরিবর্তনের পরেও আপনি বলেন যে কয়টা আমলার বিরুদ্ধে মামলা হয়েছে, কয়টা আমলাকে ধরা হয়েছে? যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে এগুলো হাস্যকর। আমরা দেখেছি যে সামরিক প্রশাসনে কিছু আমলাকে সরিয়ে দেওয়া হয়েছে, সামরিক বাহিনীতে একেবারে চরম জঘন্য অন্যায়কারী যারা DGFI তে ছিলেন তাদের 1-2 জনকে ধরা হয়েছে। তার মানে হচ্ছে আপনার যে দুর্নীতির মানে ভিত্তি যারা থাকেন তাদেরকে ভিত্তি হিসেবে কাজে লাগানো হয়, ব্যবহার করা হয়। সেই আমলাদেরকে ঠিক রেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আমরা কখনোই দুর্নীতি দূর করতে পারবো না। আর এই 16 বছরের দুর্নীতির জন্য বিচার বাংলাদেশের প্রতিটি মানুষ চায়, সেখানে আমলাদেরকে বিচারে আওতায় আনতে হবে, সামরিক এবং বেসামরিক দুই পক্ষেরই। এবং এই সরকার যদি আমলাদের বিচারের আওতায় না নেয়, আর কোন সরকার পারবে না। কারণ রাজনৈতিক দলগুলোর অনেক সীমাবদ্ধতা থাকে, রাজনৈতিক সরকার অনেক চিন্তা ভাবনা করে, হিসেব নিকাশ করে কাজ করে, এবং আমলাদেরকে, সামরিক এবং বেসামরিক, আবারও বলছি, তাদেরকে ঘাটাতে চায় না, তাদেরকে নাড়াতে চায় না, তাদেরকে খেপাতে চায় না। তাদেরকে খেপালে পরে কোনো সরকারই টিকে থাকতে পারে না। তার মানে হচ্ছে যে আমরা যদি এই দুটি বড় শক্তি রাষ্ট্রের, তাদেরকে ভয় পাই এবং তাদেরকে দুর্নীতির সহযোগী হিসেবে কাজে লাগাই এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেই, তাহলে শুধু রাজনীতিবিদদের দোষ দিয়ে তাদের বিচার করে, তাদের বদল করে আমরা দীর্ঘস্থায়ী কোনো সমাধান পাবো না। আর 16 বছরের রাজনীতির দুর্নীতির যে কুফল ভোগ করবে আগামী কয়েক প্রজন্ম, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে পরিমাণ ঋণ করে গেছে দেশি বিদেশি, এবং উন্নয়নের নামে এই ঋণের টাকা যেভাবে লুটপাট করা হয়েছে। এবং এই যে উন্নয়নের রাজনীতি দেখিয়ে এই কথা বলে 16 বছর সরকার বাহাদুরি করেছে, এখন আমরা দেখতে পাচ্ছি সেই উন্নয়নের পেছনে কি পরিমাণ দুর্নীতি, এবং উন্নয়ন যে হয়েছে, বিভিন্ন অবকাঠামো তৈরি হয়েছে, তার কতখানি সুফল, অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো করা উচিত ছিল কিনা, যেগুলো করা হয়ে গেছে সেগুলো ফলাফল কি। যেমন তো একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি, কর্ণফুলী টানের যে পরিমাণ ক্ষতি আমাদের প্রতিদিন করতে হচ্ছে এবং এর প্রয়োজনীয়তা কতখানি,
টানেলের এই পার ওপারে যা কিছু করার কথা ছিল সেগুলো না করার কারণে এর কোনো সুফল আমরা পাই নাই। এইভাবে চিন্তা করতে গেলে বহু মেগা প্রকল্প আছে যেগুলো নিয়ে সরকার বাহাদুরি করতো আওয়ামী লীগ সরকার, সেগুলোর কুফল আমরা এখন হারে হারে টের পাচ্ছি এবং আগামী কয়েক প্রজন্মের ঘাড়ে আমরা সেই যে ঋণের বোঝা, দুর্নীতির বোঝা, দুর্নীতির অভিশাপ রেখে যাব, তারা আজীবন আমাদেরকে অভিশাপ দেবে। জি, ধন্যবাদ আনোয়ার আশরাফ। এইটা ধরে আমি এগোতে চাই। সৈয়দ বদরুল হাসান, আপনি যদি বলেন যে অর্থনীতিবিদরা আগামী 6 মাসের একটা কর্ম পরিকল্পনা তাগিদ দিয়েছেন সংকট উত্তরণের জন্য, এখন 6 মাসে এই এক ধরনের উত্তরণ সম্ভব কিনা, সরকারের সেই সক্ষমতা আছে কিনা, আপনার কাছে কি মনে হয়? আমার তো মনে হয় খুব কঠিন একটা বিষয় এটা। 6 মাসে তো কতটা তারা এগোতে পারবে নিশ্চয়ই না, মোটামুটি সম্ভব কিনা। মোটামুটি যেমন এই সরকারের হাতে কিন্তু এই সরকার অনেকগুলো দায়িত্ব হাতে নিয়ে নিয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে তার সংস্কার করবেন, এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। এখন যে 6 মাসের কথা বলা হচ্ছে, এটা একটু আমার মনে হয় আর একটু সময় লাগবে তাদের, এবং নির্ভর করছে তারা কতদিন ক্ষমতায় থাকবেন। আবার সামনে নির্বাচনের তাগিদও আসছে, নির্বাচন তো দিবেনই সরকার, এবং নির্বাচিত সরকার এলে তখন কি হবে। এই সংস্কারগুলো করার জন্য একটা রাজনৈতিক আপনার একটা উদ্দেশ্য থাকতে হবে, কঠোরতা দেখাতে হবে, সেটা একটা। আর যা নাজমুল যে কথাটা বলছিলেন যে আমলাদের ব্যাপারে, এটা কিন্তু আমরা এই যে আমরা সেই পাকিস্তানি আমলে আইয়ুব খানের আমল থেকে দেখে এসেছি যে একটা কথা আছে, সিভিল মিলিটারি বিউরোক্রেটিক কমপ্লেক্স। তখন থেকে যে আমলাদের একটা দাপট এবং সামরিক বাহিনী, সামরিক অফিসারদের একটা দাপট, এটা কিন্তু আমরা বাংলাদেশেও আমরা ধরে নিয়েছিলাম যে ৭১-এর পর, স্বাধীনতা অর্জনের পর এটা এই ধারাটা থাকবে না, কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম সামরিক শাসন আমাদের দেশে এসছে এবং ওই ধারায় চলে আসছে। এখন যে রিপোর্টে যেটা বলা হচ্ছে যে আমলা এবং সামরিক বাহিনীর লোকজন এরা দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিতে জড়িত ছিলেন। কথা হলো একটা লিস্ট তৈরি করতে হবে, সবার বিরুদ্ধে অভিযোগ আছে। হ্যাঁ, যেটা বলে রাজনীতি, আমরা তো প্রথমেই রাজনীতিবিদদেরকে ধরা উচিত, তাদের অধীনেই, তাদের শাসনেই এগুলো হয়। কিন্তু যারা তাদের অধীনে থেকে এই সব আমলা এবং সামরিক বাহিনীর লোক যারা আছেন, তারা যে দুর্নীতিতে জড়িত ছিলেন, লিপ্ত ছিলেন, এদেরকে আপনার শনাক্ত করতে হবে এবং এরা কোথায় আছেন, কে কতটা লুটপাট করেছেন, এগুলো জনগণকে জানতে হবে নাম সহকারে। শুধু বললে হবে না যে এই ক্ষেত্রে এই বাহিনী বা এই আমলারা এটা করেছেন। এটা একটা সমস্যা আমাদের সমাধান করতে হবে, এদেরকে শনাক্ত করতে হবে এবং দেশের ভিতরে থাকলে তাদেরকে ধরতে হবে, দেশের বাইরে থাকলে যে দেশে আছে ওই দেশের সরকারের সাথে যোগাযোগ করতে হবে, তাদেরকে এক্সট্রাডাইট করে দেশে আনা যায় কিনা। তারপর যেটা হচ্ছে, আমরা বহু বছর প্রায় কিছুদিন পরপরই দেখি একটা আপনার যে আমরা তো সিভিল সার্ভিস রিফর্মস নিয়ে কথা বলা হয়, সংস্কার নিয়ে কথা বলা হয়, কিন্তু আমরা দেখি আমরা যে সিভিল সার্ভিসটা পাই, যে আমলাতন্ত্রটা পাই, সে ব্রিটিশ আমল থেকে কিন্তু হয়ে আসছে এবং তাদের দাপটে, তাদের ডাটে কিন্তু সাধারণ মানুষ কোনো কিছু করতে পারে না। আমরা যেখানেই যাই, আমাদের যত আবেদন আছে, যত দুঃখ কষ্ট আছে, কাগজপত্র বের করতে, এটা আমরা করতে পারি। তো সেখানে আমাদের একটা সময় এসছে যে আমাদের এখানে একটা র্যাডিক্যাল পরিবর্তন দরকার কিনা। মানে এই সিভিল সার্ভিস দিয়ে কোনো কাজ হচ্ছে না, আমরা দেখিনি। সিভিল সার্ভিস দেখি আমরা কিছুদিন পর সবাইকে প্রমোশন দেওয়া আছে, শত শত মানুষ ডেপুটি সেক্রেটারি হচ্ছেন, এডিশনাল সেক্রেটারি হচ্ছেন। এদের কাজটা কি? তারপরে দেখা যাচ্ছে যে আমরা এর আগেও দেখেছি বিগত সরকারের আমলে যে কোনো আমলাকে গ্রেফতার করতে হলে একদম সরকারের উচ্চ পর্যায় থেকে আপনার অনুমতি লাগবে। সেটা লাগবে কেন? এখানে তো যে পুলিশ আছে বা আইন শৃঙ্খলা বাহিনী আছেন, দুর্নীতি দমন কমিশন আছেন, বিশেষ করে দুর্নীতি দমন কমিশনের কথা বলবো, যদি তারা বের করেন যে কে দায়ী, কে কতটা দুর্নীতিগ্রস্ত, তাকে সরাসরি গ্রেফতার। ভারতে যেটা আছে সিবিআই, ক্রিমিনাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তারা যদি করতে পারে, আমরা এটা করতে পারবো না কেন? এই ক্ষেত্রেও আমাদের একটু সংস্কার করার একটা বিষয় আছে। আর না হলে কিন্তু আবার যদি যে সরকার আসবে, নির্বাচনের পর যে সরকার আসবে, একইভাবে চলবে। জি, অসংখ্য ধন্যবাদ। জি, ধন্যবাদ সৈয়দ বদরুল হাসান। আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেছে।
আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে আরেকটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমার সঙ্গে অনলাইনে যুক্ত আছেন নাজমুল আশরাফ এবং সৈয়দ বদরুল হাসান। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। এবার কথা বলতে চাই, আজকে প্রথম সভা করলো নির্বাচন কমিশন এই বিষয়টি নিয়ে। নাজমুল আশরাফ, আগামী ২রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা বলা হয়েছে এই সভায়, আর নির্বাচনের রোডম্যাপের কথা বলছে রাজনৈতিক দলগুলো। তো এই যে তারিখ ২রা মার্চের কথা বলা হলো, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে, এই তারিখ প্রকাশের মাধ্যমে রোডম্যাপের একটা প্রাথমিক ধারণা পাওয়া যায় কিনা? নাজমুল আশরাফ। দেখেন, রোডম্যাপ আমরা করি, কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত যা বলা হয়েছে ওটাকে যদি আপনি সামারাইজ করেন তাহলে বোঝা যাবে যে আসলে একটা পরিকল্পনা মাফিকই তারা আগাচ্ছে। সেটা হয়তো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন নাই। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন যে সংস্কার কমিশন গুলো রিপোর্ট দেওয়ার পরে রাজনীতিবিদদের সাথে আলোচনা করবেন এবং তারা যা চাইবেন তাই। তারা যদি অনেক বেশি সংস্কার চায় সেটা করবেন, অল্প সংস্কার চাইলে সেটা করবেন, না চাইলেও তারা নির্বাচন দিয়ে দিবেন। তার মানে এটা একটা আপনার ধারণা আমরা পেয়েছি প্রধানমন্ত্রী উপদেষ্টার বক্তব্য থেকে। নির্বাচন কমিশন নিয়োগ করা এবং কমিশনের কাজকর্ম তৎপরতা শুরু হওয়া, এটাও একটা আলামত। কিন্তু তারপরে ধরেন শুরু থেকে আমরা বিএনপির মুখে বেশি শুনেছি ন্যূনতম সংস্কারের পরে নির্বাচন, এর বিরোধিতা অনেকেই করেছে, জামাত সহ। এখন আবার জামাতও একই কথা বলছে। এবং সামগ্রিক পরিস্থিতি যা দাঁড়িয়েছে বাংলাদেশে, সেটি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বা আঞ্চলিক বা ভারতের সাথে দ্বিপাক্ষিক যে বিষয়গুলো, এই সবকিছু সামাল দেওয়া কঠিন হয়ে যাচ্ছে সরকারের পক্ষে। ফলে একটি রাজনৈতিক সরকার, নির্বাচিত সরকার, জনগণের পছন্দের সরকার আসলে পরে হয়তো পরিস্থিতিটা আরেকটু ভালোভাবে ম্যানেজ করতে পারবে। সেই জন্য নির্বাচন দরকার। এবং দুদিন আগে যে জামাত দীর্ঘ সময় সংস্কার করে নির্বাচন চাইতো, তারাও এখন ন্যূনতম সংস্কারের পরে নির্বাচন চাইছে। অন্যদের অবস্থানও মোটামুটি কাছাকাছি। তার মানে সবাই চাচ্ছে যে ন্যূনতম সংস্কারের পরে একটি নির্বাচন হোক। সে দিন ঘন্টা হয়তো ঘোষণা হয় নাই, কিন্তু কাজের যে ধারাবাহিকতা, কোনটা পরে কোনটা হবে, কতদিনে হবে, সেটার একটা ধারণা পেয়েছি। সেই মোতাবেক নির্বাচন কমিশন কাজ করছে। ভোটার তালিকা হালনাগাদ করা তেমন কঠিন কাজ না। এখন যে ভোটার তালিকা আমাদের আছে, ছবিযুক্ত ভোটার তালিকা, এখানে প্রযুক্তির সহায়তায় কাজগুলো করা হয় বলে নির্ভুল হয় আগের চেয়ে অনেক, এবং দ্রুততম সময়ের মধ্যে এই কাজটা করা যায়। ফলে ভোটার তালিকার হালনাগাদের যেই লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে আপনার মার্চ মাসে, আমি মনে করি এটা অর্জনযোগ্য। সেটা ঠিক আছে। নির্বাচন কমিশন কাজ শুরু করে দিয়েছে। কিন্তু যে কমিশনটি গঠিত হয়েছে, যেভাবে গঠিত হয়েছে, এটি নিয়ে অনেক আপত্তি আছে, আমার আপত্তি আছে। খুবই গতানুগতিক এবং যে ধরনের লোকদেরকে আমরা দেখে দেখে অভ্যস্ত, যে ধরনের লোকজন নির্বাচনের নামে যাতাখুশি করেছে, সরকার আগাবহ হয়েছে, ওরকম সামরিক বেসামরিক সাবেক আমলা বাতিল লোকজনকে দিয়ে আবার আরেকটা কমিশন করা হয়েছে। সেই কমিশনের প্রধানকে, অন্যরা কে, তার ব্যক্তিগত পরিচয় কি, এগুলো টুকটাক তথ্য বেরোচ্ছে। তাতে করে খুব বেশি ব্যতিক্রমী, খুব দারুণ এবং খুবই সাহসী একটা কমিশন হয়েছে এটা বলার সুযোগ নেই। আচ্ছা, তারপরেও সৈয়দ বদরুল হাসান, এইটা যদি বলি যে আনুষ্ঠানিক এই সবার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একটা নির্বাচনী কর্মযজ্ঞ শুরু হলো, এটা নিশ্চয়ই আমরা বলতে পারি। তো তথ্য সংগ্রহ সহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে 6 মাসের একটা সময়সীমা বেঁধে দিয়েছে এই নতুন ইসি। আর অবাধে ভোট দেওয়ার পরিবেশ তৈরির পদক্ষেপ নিচ্ছে তারা জানিয়েছে। কতটা ভরসা করা যায়? 6 মাসের সময় তারা দিয়েছেন। হ্যাঁ, যদি তারা কাজ করে, এই কাজটা খুব দ্রুত করতে হবে এবং যারা যে ভোটার তালিকা একদম সম্পূর্ণভাবে তৈরি করতে হবে। আমরা বিগত অনেকটি নির্বাচনে আমরা দেখেছি অনেক ভোটার এই ভোটার তালিকা থেকে বাদ গিয়েছেন। সেটা একটা তাদের দেখতে হবে যে 6 মাসের মধ্যে তারা এটা তৈরি করবেন। কিন্তু তার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যখন নির্বাচন হবে, নির্বাচনের দিন তারিখ যখন হবে, তখন যে প্রচার অভিযানগুলো হবে, রাজনৈতিক দল যারা যে ক্যাম্পেইন করবেন, তারা কতটা অবাধভাবে এবং স্বাধীনভাবে এটা করতে পারেন। এবং যখন ভোট গ্রহণ হয়, আমরা সবসময় দেখেছি প্রত্যেক নির্বাচনের সময়, যতগুলি নির্বাচন আমরা দেখেছি, কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটেছে। যারা এক দল আরেক দলের সমর্থককে ঢুকতে দেয়নি। এই ক্ষেত্রে আমাদের যে নির্বাচন কমিশন, বর্তমান নির্বাচন কমিশন, এখন নাজমুলের সাথে আমি একমত, যেভাবে গঠিত করা হয়েছে, যাদেরকে নিয়ে এসছে, এটা আমরা অনেকেই অসন্তুষ্ট। এটা অন্যভাবে করা যেত, অন্য ব্যক্তিদেরকে আনা যেত, যাদের দেশের গণ্যমান্য খুবই, তাদের প্রতি মানুষের খুব শ্রদ্ধা আছে, এই ধরনের ব্যক্তিকে নিয়ে আসলে ভালো হতো। আর সবসময় যে আমলাকে আনতে হবে, তারপরে আপনার অবসরপ্রাপ্ত সামরিক অফিসারকে নিয়ে আসতে হবে, এটা না, নতুন মানুষ দরকার। যাই হোক, এখন যেটা নির্বাচন কমিশনকে, এই বর্তমান নির্বাচন কমিশনকে এটা জনগণের সামনে বোঝাতে হবে যে তারা শক্তিশালী এবং তাদের উদ্দেশ্য ভালো, এবং নির্বাচনের দিন
আমরা নির্বাচনের দিন, যখন নির্বাচনের দিন তারিখ ঠিক হয়, তখন তারা কতটুক শক্তিশালী, কতটুক তাদের ক্ষমতা, এটা দেখা যাবে। সেটা তারা যেন নিশ্চিত করে। ভোটার তালিকা তো আছেই, এবং ঘরে ঘরে গিয়ে এটা তাকে দেখতে হবে। আরেকটা হচ্ছে, সমস্ত রাজনৈতিক দল যেগুলো আছে বাংলাদেশ এখন আছে, আওয়ামী লীগ সহ, এখন সবাইকে সুযোগ সুবিধা দিতে হবে। এখন যে কথা বলা হচ্ছে যে আওয়ামী লীগের কাছে আসতে দিচ্ছে না কেউ, সেটা বন্ধ করতে হবে, এবং নির্বাচন কমিশনের এখানে একটা বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে, এবং সেই দলের সাথেও কথা বলতে হবে, এবং সব কথা বলে সব আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অন্যান্য যেসব দল আছে এদের সাথে কথা বলে, এবং শুধু নির্বাচন কমিশন একাই এই যে 6 মাসের সময়টা একাই তারা করতে পারবে না, সবার পরামর্শ নিয়ে এই কাজগুলো করতে হবে। অন্যথায় কিন্তু আমরা আবার খুব একটা এগোতে পারবো না। গতানুগতিক ভাবে আগের মতো একটা নির্বাচন হয়ে যাবে। সেই ধরনের নির্বাচন আমরা চাই না। আমরা চাই ভালো একটা শক্তিশালী সরকারি দল আসুক, শক্তিশালী বিরোধী দল জাতীয় সংসদে থাকুক, সেই ধরনের নির্বাচনটা আমরা দেখতে চাই। জি, অসংখ্য ধন্যবাদ সৈয়দ বদরুল হাসান, আপনি একদম পরিষ্কার করে বলেছেন। আমরা আজকে এখানেই শেষ করতে চাই। এই ছিল RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকবেন।